স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তানজিনা অন্ত। আজ শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম। প্রথম দিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ঢাকা ও চট্টগ্রামের 8 কেন্দ্রকে টিকাদানের ক্লাস্টার হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে টিকা প্রয়োগ শুরু কাল থেকে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে সোমবার সকাল 9:30টায়। ঢাকা ও চট্টগ্রামের 8টি কেন্দ্রকে টিকাদানের ক্লাস্টার হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব স্কুলে মঙ্গলবার থেকে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা আস্তে আস্তে এই কার্যক্রমকে ঢাকা শহরেও সম্প্রসারিত করব আরো কিছু স্কুলে, এবং একই সাথে এই মুহূর্তে আমরা ঢাকার বাইরে 22টি জেলায় আমরা প্রস্তুতি নিচ্ছি এবং পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেকটা জেলায় এটা সম্প্রসারিত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি স্কুলে টিকাদানের বুথ থাকবে 25টি। দৈনিক 4 থেকে 5,000 শিশুকে দেওয়া হবে ফাইজারের টিকা। এছাড়া ঢাকার বাইরে আরো 22টি জেলায় শিশুদের টিকাদানের প্রস্তুতি চলছে। শীঘ্রই শুরু হবে টিকাদান। অভিভাবকরা হয়তো নিয়ে আসতে পারবেন, কিন্তু স্কুল হিসেবেই আসবে। মনে করেন একটা স্কুল, যে কোনো একটা স্কুল, সেই স্কুলের সবাই যারা 12+ আছেন, সেই স্কুলের 12+ নিবন্ধিত সকলেই একটা নির্দিষ্ট কেন্দ্রে আসবেন। স্কুল কর্তৃপক্ষ শিশুদের তালিকা প্রস্তুত করে আইসিটি বিভাগে পাঠালে আইসিটি তা যাচাই শেষে দেবে সুরক্ষা অ্যাপে। এরপর শিশুরা সুরক্ষা পোর্টাল থেকেই নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা সংক্রমণে 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন 211 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 17,226 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.22। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,69,539। তাদের মধ্যে মারা গেছেন 27,868 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 15,33,423 জন। সবশেষ 24 ঘন্টায় 276 জন সুস্থ হয়েছেন। চব্বিশ ঘন্টায় বিশ্বে পূর্ববর্তী দিনের চেয়ে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে 4,560 জনের। আক্রান্ত 3,25,610 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 24,74,00,000 ছাড়ালো, আর 50,14,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছে রাশিয়ায়। একদিনে 1,158 জনের প্রাণহানি ও 40,993 জন আক্রান্ত হয়েছে দেশটিতে। 24 ঘন্টায় 38,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রে 19,000-এর বেশি আক্রান্ত ও 162 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 22,41,00,000-এর বেশি মানুষ। জাতিসংঘের 26তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রোববার রাত 9:30টার দিকে তিনি গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ 3টি প্রস্তাব আজ সোমবার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48 দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দেবেন। 2 সপ্তাহের এই সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17 নথি চুরির ঘটনায় সচিবালয়ের 6 কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জানান, নথিগুলো বিভিন্ন হাসপাতালের ক্রয় সংক্রান্ত হলেও গোপনীয় নয়।
গেল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহ শাখা থেকে নথিগুলো হারালে সাধারণ ডায়েরি করা হয় শাহবাগ থানায়। এ ঘটনায় তদন্ত করছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিও। সজল দাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। দেশের বিভিন্ন বিভাগীয় মেডিকেল কলেজের ক্রয় সংক্রান্ত 17টি নথি গত বৃহস্পতিবার চাঞ্চল্যকরভাবে চুরি হয়ে যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহ শাখার ক্যাবিনেট থেকে। এই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয় শাহবাগ থানায়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জানান, চুরি হওয়া নথির কপি মন্ত্রণালয়ের কাছে সংরক্ষিত আছে, তবে জড়িতদের খুঁজে বের করা জরুরি বলে মনে করেন তিনি। লকারের একটা ড্রয়ার থেকে কিছু ফাইল মিসিং হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করি। আমি তো মনে করি যে আমরা সবাই সন্দেহের মধ্যেই আছি। আমরা পুলিশকে সেভাবে বলেছি, আপনারা সবাইকে ইনক্লুড করবেন যারা এর সাথে জড়িত, এটা খুঁজে বের করতে হবে। গোপনে কিছু নাই, এগুলি ক্রয় সংক্রান্ত ফাইল, প্রত্যেকটা ফাইলের আমাদের তথ্য অন্যান্য বিভাগেও আছে, আমাদের কম্পিউটারও আছে। নথি গায়েবের ঘটনায় রোববার দুপুরে মন্ত্রণালয় তদন্তে আসেন সিআইডির তদন্ত দল ও শাহবাগ থানা পুলিশ। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দপ্তরে নিয়ে যান তদন্তকারী দল। জিডিও হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। চুরি হওয়া 17টি নথি তেমন গোপনীয় নয় বলেও জানান সচিব মোহাম্মদ আলী নূর। নথি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তদন্ত করছে 4 সদস্যের মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিও। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে বিজ্ঞানীদের ভয়াবহ হুঁশিয়ারির মধ্যেই রোববার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26। পৃথিবীকে বাঁচাতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে স্কটিশ শহর গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতারা। করোনা মহামারীর কারণে 1 বছর বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যে সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করাই এবারের সম্মেলনের উদ্দেশ্য। COP26 সম্মেলনের আগে অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন বিশ্বের ধনী দেশগুলোর নেতারা। তবে রোমে G20 চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কম থাকায় হতাশ হয়েছেন অনেকেই। COP26-এ বিশ্ব নেতারা ব্যর্থ হলে বিশ্বে ভয়াবহ অভিবাসন সংকট দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্মেলনের সামনে রেখে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না, এই সিদ্ধান্ত জানিয়ে দলটির নেতারা অভিযোগ করেছেন বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। রবিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। নেতারা অভিযোগ করেন, গুমের শিকার বিএনপি নেতা মেজবাউর রহমান সুমনের নাখালপাড়ার বাসা থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আগামী নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতেই এ ধরনের ধরপাকড় শুরু করেছে সরকার, বলেন নেতারা। সহিংসতা সৃষ্টি করছে তারা এবং তাদের লোকজন এবং তাদের পুলিশ, সেইখানে তারা মামলা দিচ্ছে বিএনপির নামে। বারবার তারা বিরোধী দলকে ধ্বংস করবার জন্য, নির্মূল করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এই হয়রানি, মিথ্যা মামলা, তাদেরকে গ্রেফতার, হত্যা সবকিছু করে চলেছে। এর আগে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানেও তিনি বলেন, নির্বাচন থেকে মানুষের দৃষ্টি সরাতে এখন থেকেই তৎপর সরকার। নির্বাচন তখনই হবে যখন এই দেশে একটি নিরপেক্ষ সরকারের গঠন হবে নির্বাচনকালীন সময়ে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে। তার আগে কোনো নির্বাচন এই দেশে হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন মির্জা আব্বাস। সরকারের উদ্দেশ্যে তার প্রশ্ন, বাজারে সব জিনিসের যথেষ্ট যোগান আছে, তবে মূল্য বাড়ছে কেন? বিএনপির হাজার হাজার কর্মী সেটাকে অপেক্ষায় আছে, সেটা পেলে পরে এমন আন্দোলন হবে এই সরকারের তত্ত্ব ভেঙে তছনছ হয়ে যাবে, যাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না। দলের নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনাও দেন মির্জা আব্বাস। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
দেশের মানুষ চায় বিএনপি উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে বেরিয়ে জনগণের প্রতি দায়িত্বশীল হোক, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। রোববার নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। অপরাজনীতি বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে ইতিহাসে রাস্তা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। পরিবর্তন চায় বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন পালন থেকে। পরিবর্তন চায় বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক। মানুষ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত সাংবিধানিক পথে আসুক। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে সব ধর্মের মানুষকে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে তরিকত ফেডারেশন। রোববার রাজধানীতে আয়োজিত শান্তি সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজ ভান্ডারী। অনুষ্ঠানে দেশে বসবাসকারী প্রধান 4 ধর্মের ধর্মগুরু, গবেষক ও উন্নয়ন কর্মীরা বক্তব্য রাখেন। রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিষোদ্গার ছড়ানোর অভিযোগ করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান। সরকার বলবে কিছু নেই, কিছু নেই, সব শান্তির মধ্যে আছে। তাহলে দুর্গাপূজায় ঘটনা ঘটলো কেন? উত্তর কে দেবে? উত্তর একটাই, বিএনপি জামাত ঘটিয়েছে। আরে বিএনপি জামাত ঘটাবে এটা তো তুমি জানো, জানলে তুমি এটার প্রতিরোধ আগের থেকে করো না কেন? সরকার নিজের জায়গায় নিজের অবস্থান সঠিক রাখতে পারছে না, এটা হচ্ছে বাস্তবতা। আমরা সরকারকে সাহায্য করতে চাই। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহলের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। তৎপর রয়েছে, দু একটি ঘটনা ঘটলেই যে কেউ দুর্বল কেউ ব্যর্থ সেই ঘটনা কিন্তু নয়। সবকিছু নজরদারিতে হয়েছে। অনেকেরই অনেক কিছু সহ্য হচ্ছে না। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আবারও অশান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রতিপক্ষের হামলায় হাসপাতাল শয্যায় মৃত্যুর সঙ্গে লড়ছেন শেষ বর্ষের ছাত্র মাহদি আকিব। একদিন পর জ্ঞান ফিরলেও কাটেনি শঙ্কা। শনিবার সকালে কলেজে আসার পথে আকিবকে হকি স্টিক, লাঠিসোঁটা ও কাচের বোতল দিয়ে জখম করা হয়। থেতলে গেছে আকিবের মাথা। এ ঘটনায় 2 জন গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আরো অনেকে। আহাদুল ইসলাম বাবুর ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজে কয়দিন পরই হচ্ছে রক্তাক্ত সংঘাত। সবশেষ গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী আকিবকে লাঠিসোঁটা ও কাচের বোতল দিয়ে মাথায় জখম করা হয়। মাথা থেতলে দেওয়ায় এক অংশে এখন হার নেই। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আকিব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হল বন্ধ ঘোষণা করলেও এখনো উত্তপ্ত ক্যাম্পাস। আকিব হত্যা চেষ্টার বিচার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সহপাঠীরা। প্রশাসনের নীরব ভূমিকার কারণে আমার ভাই, বন্ধু, সহযোদ্ধা আজকে আক্রান্ত হয়েছে। চাকু দিয়ে, স্টাম্প দিয়ে আঘাত করেছে, একটার পর আঘাত করেছে, তার প্যারাটাল বুন ভেঙে দিয়েছে, অনেক ফ্র্যাকচার হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। বারবার সংঘাতের কারণে বাতিল করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি। তারপরও সংঘাত বন্ধ না হওয়ায় প্রশাসনকে হাটলাইনে যাওয়ার আহ্বান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও নাগরিক সমাজের। কার এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের উপর বারবার এভাবে হামলে পড়ছে সেটি তদন্ত করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনতে হবে। সুতরাং তার রাজনীতি করবে। রাজনীতির অর্থ তো হানাহানি, মারামারি, টেন্ডারবাজি, জায়গা দখল, আধিপত্য বিস্তার নয়। তাদেরকে আমরা ব্যবহার করছি। রাজনৈতিক দলের কিছু নেতারা, কিছু ক্ষমতাসীন লোক, সেই জায়গাটাই বন্ধ করা উচিত। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানায় কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ। এটা একটা ইনজুরি হয়েছে, আমরা এটা পুলিশ বিভাগের সাথে আলাপ করতেছি যে এটা আইনের মাধ্যমে যেভাবে করা যায় সেটাও আমরা করব। এই মামলায় তদন্ত করে যারাই জড়িত থাকবে তাদেরকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবিলম্বে তাদেরকে বাকিদেরকে গ্রেপ্তার করা হবে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, মহামারীর মধ্যে বন্ধ ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। নয়ন বড়ুয়া জয়,
নিউজ 24 চট্টগ্রাম। ফ্ল্যাটের দাম কমপক্ষে 50% বাড়বে বলে আশঙ্কা করছে রিহ্যাব। তাদের মতে প্রস্তাবিত ড্যাব ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ঢাকায় 8 তলার ওপর ভবন নির্মাণ করা না গেলে ফ্ল্যাটের দামের পাশাপাশি বাড়ি ভাড়াও বাড়বে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানী ঢাকার রাজুক আওতাধীন এলাকায় রয়েছে 21 লাখের বেশি স্থাপনা, যার 0.16% 8 তলার উপরে। তবে ঢাকায় 8 তলার উপরে আর ভবন নির্মাণ করা যাবে না, এমন সিদ্ধান্ত ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপের। এছাড়াও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী এখন থেকে 5 কাঠা জমিতে সর্বোচ্চ 5 তলা ভবন নির্মাণ করা যাবে, তাও আবার জমির সাথে থাকতে হবে অন্তত 20 ফুট চওড়া রাস্তা। এই নিয়মগুলো 2021 সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে এসব নিয়মের ফলে ফ্ল্যাটের দাম ও বাড়ি ভাড়া বাড়বে বলে আশঙ্কা করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানায়। নির্মিতব্য ভবনের জন্য কমন ফ্যাসিলিটি, দাপ্তরিক ও অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট ব্যয়সমূহ একই থাকার কারণে ফ্ল্যাট সমূহের মূল্য ন্যূনতম 50% বৃদ্ধি পাবে, বাসা ভাড়া সীমাহীনভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও তারা বলেন, নতুন সিদ্ধান্তের কারণে আবাসনের চাহিদা মেটাতে ফসলি জমিতে বাড়িঘর তৈরি হবে, ফলে খাদ্য নিরাপত্তার সংকট দেখা দেবে। তাদের শঙ্কা, এর ফলে আবাসন শিল্পের সাথে জড়িত 40 লাখ শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি মানুষও সমস্যায় পড়বে। ইতিমধ্যে অনেকগুলো ল্যান্ড সাইন করে রেখেছে। এই হঠাৎ করে এরকম বড় আকারের পরিবর্তন আসলে আমাদের একটা ব্যবসায়িক সমস্যাও সৃষ্টি হবে। নট অনলি দ্যাট, এটার মাধ্যমে এই অস্থিতিশীল পরিস্থিতিগুলো এইভাবেই বাস্তবসম্মত মতামতের ভিত্তিতে সুপারিশের সমন্বয় চূড়ান্তকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। এতদিন ধানমন্ডি এলাকায় সর্বোচ্চ 14 তলা পর্যন্ত আবাসিক ভবন নির্মাণ করা যেত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কোনো ধরনের নিয়ম কানুনই মানছে না বাংলাদেশে আশ্রয় পাওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। 32 রোহিঙ্গা ক্যাম্পে দেদারসে ব্যবসা করছে তারা, এমনকি স্থানীয় বাজারও এখন তাদের দখলে। এনজিওগুলোর দেয়া ত্রাণের পণ্য নামমাত্র মূল্যে এসব বাজারে বিক্রি হচ্ছে, ফলে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত। এসব অনিয়মের জন্য কর্তৃপক্ষের নজরদারির অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে নাইমাল জিকোর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। টেকনাফ সদর এলাকায় ভ্যানে করে মৌসুমী ফল বিক্রি করেন নাসির শেখ। প্রায় 60 বছর ছুঁই করা এই ব্যক্তি 8 জনের সংসার চালান এই ফল বিক্রি করেই। তবে ব্যবসা এখন মন্দ, পরিবারের একবেলার খাবার জুটানোই কঠিন হয়ে গেছে। কারণ একটাই, রোহিঙ্গা। টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার জাদিমুরা বাজারের দৃশ্য এটি। এখানকার মানুষের সাথে কথা বলে জানা যায়, বাজারের অধিকাংশ দোকানের মালিক এখন রোহিঙ্গারা। অবৈধ উপায়ে ট্রেড লাইসেন্সও নিয়েছেন কেউ কেউ। ওই যে রোহিঙ্গার জন্য কারণ আরা মাল কিনি না পারে, আরা যেহেতু মাল কিনি এটা তারা আরো তো দুটিয়া পারে দিয়ে কিনে ফেলায়। মাল কিনতে চাইলে আরো যদি কিনাম বলে 200 টাকা চাইলে 300 টাকা নিয়ে যাও। এসব বাজারে নামমাত্র মূল্যে মিলছে রোহিঙ্গাদের ত্রাণে পাওয়া নিত্যপণ্য। ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরকার নবুজের নসার ফিরি না স্যার, আর কি কইতে হবে তারা যারা শাশুড়িয়া তারা নয়তো গোর করতাম এটা এখন যারা যাবে দেশড়িয়া। কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক বলছে, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে এসে ব্যবসা করার কথা নয়। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করেন তারা। প্রতিটি অলিতে গলিতে প্রতিটি স্টেশনে কিন্তু ওদের নিজস্ব বাজার ব্যবস্থা চালু করে রেখেছে। এই যে সরকারের অব্যবস্থাপনা, যারা ক্যাম্পের দায়িত্ব রয়েছে তাদের অব্যবস্থাপনার জন্য মূলত এই যে বাজার ব্যবস্থাটাও এখন রোহিঙ্গাদের হাতে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় কয়েক হাজার দোকান হয়ে গেছে, অনেক মার্কেট হয়ে গেছে। প্রত্যেকের মালিক কিন্তু রোহিঙ্গা। তাদেরকে দিয়ে আপনার সরাসরি তারা নিজেরা ব্যবসা করবে, এটা তো কোনোভাবেই হইতে পারে না। এটা আমার মনে হয় সরকারকে এই জায়গায় কাজ করা উচিত। তবে এ বিষয়ে কিছুই জানে না জেলা প্রশাসক। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, উচ্ছেদ করেও রোহিঙ্গাদের ব্যবসা বন্ধ করতে পারছেন না তারা। এ ব্যাপারে যাতে করে জুৎসই কার্যক্রম গ্রহণ করা হয়, আর যাতে নেটওয়ার্কিংয়ের কোনো অপব্যবহার না করতে পারে
আর সে ব্যাপারে আমরা কাজ করছি। বলে দোকানপাট উচ্ছেদ করেছি, এটা চলমান আছে। আপনারা জানেন ক্যাম্প 9 যে দোকানপাট ছিল প্রত্যেকটা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ক্যাম্প 1 ইস্ট ওয়েস্টেও দোকানপাট আছে। এই জাতীয় যে কার্যক্রমে তারা জড়িত হলে আমরা তাদেরকে বিরুদ্ধে উচ্ছেদ সহ অন্যান্য কার্যক্রম হাতে নিই। রোহিঙ্গা জনগোষ্ঠীর সৃষ্ট সমস্যা থেকে স্থানীয় ব্যবসায়ী ও জনগণকে সুরক্ষিত রাখতে কঠোর নজরদারির পরামর্শ স্থানীয় নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর। নাইম আল চিকো, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। 5 দিনে উদ্ধার হয়নি পাটুরিয়ার অর্ধ ডুবন্ত শাহ আমানত ফেরি। ব্যর্থ হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজাউর রুস্তম। এজন্য নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর সিদ্ধান্ত অনুসারে আজ থেকে ফেরি উদ্ধারে নামছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের পৃথক 6 উইন্সবার্জ। এর মধ্যে চুক্তি অনুমোদনও সম্পন্ন হয়েছে। ফেরি উদ্ধার না হওয়ায় পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাট এখনও বন্ধ। ফলে ফেরি সংকটে দুই পারে পারাপারের অপেক্ষায় দীর্ঘ লাইনে শত শত যানবাহন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 27 অক্টোবর সকালে 14টি যানবাহন সহ মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে যায় ফেরি আমানত শাহ। এরপর থেকে গেল 4 দিন ধরে ঘাট ও ফেরি স্বল্পতার পাশাপাশি ফেরিডুবির ঘটনায় রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নং ঘাট বন্ধ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকালে এই ঘাটে বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। এদিকে গেল কয়েকদিন ধরেই রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এই ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডস মিল পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আবার ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে আটকে রাখা হয়েছে পণ্যবাহী গাড়িও। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আজকে 3 দিন ধরে আসছি, এখানে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, জামজটে যাইতে পারতেছি না। না আছে গোসল, না আছে খাওয়া, না আছে কিছু। কবে পারাইতে এরকম কোনো ঠিকানা নেই। ফেরিঘাটের ব্যর্থতার কারণে, পুলিশের ব্যর্থতার কারণে আমাদের এই যানজটটা লাগে। সংশ্লিষ্টরা বলছেন দুর্ঘটনাজনিত কারণে আমানত শাহ ফেরি সহ যান্ত্রিক ত্রুটির কারণে আরও 4টি ফেরি বন্ধ রয়েছে। বর্তমানে ছোট বড় মিলে 15টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতার জন্য ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিজিটাল কেবল অপারেটিং সিস্টেম চালু করতে কেবল অপারেটরদের আরও 1 মাস সময় দিল তথ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে এবং 31 ডিসেম্বরের মধ্যে দেশের মেট্রোপলিটন শহর ও পুরাতন শহরগুলোতে কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করতে হবে। রোববার তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বড় অঙ্কের রাজস্ব পাবে সরকার আর লাভবান হবে দেশের টেলিভিশন ও কেবল অপারেটররা। আরো জানাচ্ছেন সজল দাস। দেশের কেবল অপারেটিং সিস্টেমের ডিজিটালাইজেশনে করণীয় ঠিক করতে টেলিভিশন মালিক ও কেবল অপারেটরদের সঙ্গে রোববার বৈঠকে বসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মন্ত্রণালয় সভাকক্ষে বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম এবং 31 ডিসেম্বরের মধ্যে মেট্রোপলিটন শহর এবং পুরাতন শহরগুলোতে ডিজিটালাইজেশন সম্পন্ন করতে হবে। 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে যে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজ করার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত বহাল থাকবে। 31 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। এক্ষেত্রে সেটটপ বক্স ছাড়া কেবল নেটওয়ার্ক ব্যবহার বাধাগ্রস্ত হবে বলেও জানান মন্ত্রী। প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেটটপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30 নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। ডিজিটালাইজ করার উদ্দেশ্য হচ্ছে গ্রাহক যাতে ভালোভাবে টেলিভিশন দেখতে পারে এবং একই সাথে এই ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন সবাই যাতে উপকৃত হতে পারে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্লিন ফিট ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে চ্যানেল পরিচালনার কোনো সুযোগ থাকছে না বা আরো বেশিও হয় অনেক সময়। সজল দাস, নিউজ 24, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় 2 বিচারকের ব্যাখ্যার বিষয়ে আগামী 25 নভেম্বর রায় দেবে
হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে রোববার পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় লিখিত ব্যাখ্যায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ব্যাখ্যায় তারা বলেন, অনিচ্ছাকৃত ভুল হয়েছে, এজন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। গেল 28 সেপ্টেম্বর পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে পুনরায় লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি সহ 3 জনকে 10,000 টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে এই আদেশ দেন আদালত। জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। গত 30 সেপ্টেম্বর পিবিআই ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে বৈধ নয় বলে প্রতিবেদন দেয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে তামিমার প্রথম স্বামী রাকিবের করা আবেদনের উপর শুনানি নিয়ে 31 অক্টোবর হাজির হতে নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে সকাল 10:30টায় আদালতে হাজির হন ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা ও তার মা সুমি আক্তার। একই সাথে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে 10,000 টাকা মুচলেকায় নাসির ও তার স্ত্রী ও শাশুড়িকে জামিন দেন আদালত। আদেশের পর প্রতিক্রিয়া জানান ক্রিকেটার নাসির হোসেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর কোর্ট এখন কেস যেহেতু এখন কোর্টে আছে, তো এই আইনের বিষয়ে যেগুলো কথাবার্তা সেগুলো আমার লয়ার বলবে, আর হচ্ছে এটাই, আর কিছু বলার নাই। আর যা রেজাল্ট হবে সেটা তো কোর্টেই দেখা যাচ্ছে। মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের আইনজীবী তাদের জামিনের বিরোধিতা করে বলেন, পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তাতে সত্য তথ্য উঠে এসেছে। 468 ধারায়, যেটা একটা নন বেইলেবল সেকশন, যেখানে জামিন অযোগ্য অপরাধ হিসেবে 468 ধারা দণ্ডবিধি দেওয়া হয়েছে, যেটা কোর্ট আমলে নিয়েছে। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে রিভিশন দায়ের করব। তবে নাসিরের আইনজীবী জানান 2016 সালে তামিমার তালাক হয়, ফলে নাসিরের সাথে বৈধভাবেই তার বিয়ে হয়েছে। এই মামলা যে তদন্ত প্রতিবেদনে এসেছে যে তানিমা যেটা, সে কিন্তু 16 সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে। এর আগে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয় রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিয়ে অবৈধ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর শাহাবুদ্দিন টিপুর ফোনালাপে তেমন কিছু নেই বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এরপর ফোনালাপ ফাঁসির ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএফডিসির সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠন। ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে সবাই থাকি মিলেমিশের স্লোগানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনগুলো। সাম্প্রদায়িকতার নামে যারা শান্তিপূর্ণ বাংলাদেশে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে তাদের রুখে দাঁড়ানোর কথা বলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ বেশ কয়েকটি জেলায় হামলার সাথে জড়িত তাদের বিচারের দাবিও তোলেন তারা। স্পষ্ট আছে, যার যার ধর্মতে কেউ কোনো আঘাত করতে পারবে না। এটা আসলে বিচার করা মালিক একমাত্র আমাদের মহান আল্লাহ তাআলা। বাট আমরা যদি একজনের ধর্মকে আরেকজনের ব্যবহার করে আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট করি, তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে। সবাই মিলে কিন্তু আমরা একসাথে প্রতিবাদ করেছি এবং আজকেও আমাদের প্রতিবাদ ওইটাই, যে যাতে দেশটা সম্প্রীতি বজায় থাকে। সার সংকটে বিপাকে পড়েছেন কৃষক।
বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সংকটের কথা বলে বেশি দামে বিক্রি হচ্ছে সার। বিক্রেতারা দোহাই দিচ্ছেন সংকটের, কিন্তু বিএডিসি বলছে তাদের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে, সংকটের কোনো কারণ নেই। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে সারের কোনো সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুদ আছে, সারা দেশে ডিলারদের কাছেও সার আছে, তবু কৃষকরা সার পাচ্ছেন না। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এ সময়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আলু নিয়ে যাচ্ছে সার নিয়ে, সার আমি এখান থেকে নিয়ে যাই চরে আবাদ করতেছি। টিএসপি 1100 টাকার সরকার নির্ধারিত দর বিক্রি হচ্ছে 1350 টাকায়। এভাবে প্রতিটি সারের দাম গড়ে 100 থেকে 150 টাকা বেড়েছে। রবি শস্যের বীজ বপনের সময়কাল 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত নন ইউরিয়া সার ব্যবহার করা হয়। দেশের 17 জেলায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে 1,11,886 টন সার মজুদ আছে, ফলে কোনো সংকট হবে না বলে দাবি। এটা ডিলারদের মাধ্যমে বরাদ্দ অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি এবং আমার গুদামে স্টক 8,000 মেট্রিক টনের ক্যাপাসিটির গুদামে আমার এখন 9,000-9,500 উপরে স্টক এবং পাইপলাইনে আমাদের হিউজ পরিমাণ সার আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি সমিতির পক্ষ থেকে যে কেউ কোনো সার বেশি দামে বিক্রি করতে পারবে না। কৃষি সংশ্লিষ্টরা জানান, কৃষকরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য এখন থেকেই মনিটরিং জোরদার করতে হবে। আমরা চাই এবং কৃষকরাও চাই যে যেন আলু চাষের সময় কোনো সারের ক্রাইসিস না হয় এবং সেই জন্য যেন জোরদার মনিটরিং হয়। সেই জন্য যেন থানা লেভেলের যে কমিটি আছে, ইউনিয়ন লেভেলের কমিটি আছে, এই কমিটিগুলোর যেন আরো জোরদার হয়। সারা দেশে 5,500 সারের ডিলার আছে। এই মুহূর্তে আমদানিকারক ও সরকারের দুটি সংস্থার কাছে 8 লাখ টন ইউরিয়া, 2.5 লাখ টন টিএসপি, 7 লাখ টন ডিএপি মজুদ আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আয়কর আদায় বেগবান করতে এবার বাংলায় আইন করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, 1922 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট কয়েক ধাপে সংস্কার হয়ে এখনো চলে আসছে। আবার ইংরেজি ভাষায় হওয়ায় বর্তমানে আয়কর আদায়ে অনেক ক্ষেত্রে বিভ্রান্তি হচ্ছে। এজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও কর্মশালার মাধ্যমে আইনটিকে সংস্কার করে বাংলায় করা হচ্ছে। তিনি আশা করেন মন্ত্রিপরিষদের অনুমোদনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই বিল আকারে এটি প্রকাশ হবে। বাকি প্রশ্নগুলো আমার সব 100 বছরে অ্যাকাউন্টিং এর হিসাব নিকেশ অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক বিজনেসের অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। ওভারঅল আয় পরিমাপের মাপকাঠি, রাজস্ব ব্যবস্থাপনা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ট্যাক্স পেয়ারদের জন্য সহজবোধ্য হবে, আমার ট্যাক্স লয়ারদের জন্য সহজ হবে এবং লিটিগেশন কমায় নিয়ে আসবে। এবার কৃষি সংবাদ। বগুড়ার হাট বাজারে শীতকালীন সবজি বেচাকেনা জমে উঠেছে। এ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও সরবরাহ করা হচ্ছে এখানকার সবজি। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলা সবজি ভান্ডার হিসেবে খ্যাত। বছর জুড়ে এখানে বিভিন্ন শাক সহ 40 ধরনের সবজি উৎপাদন করে চাষিরা। শীতে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়। এরই মধ্যে শীতের সবজি এসেছে হাটে বাজারে। উত্তরের বৃহৎ পাইকারি হাট মহাস্থানে বগুড়া এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে সবজি বিক্রি করতে আসে চাষিরা। সকালে তোলা টাটকা সবজি মহাস্থান হাট থেকে প্রতিদিন প্রায় অর্ধশত ট্রাকে করে যায় দেশের বিভিন্ন স্থানে। শুক্রবার মহাস্থান হাটে শিম প্রতিমন 4,000 টাকা, ফুলকপি 1,600 থেকে 2,000 টাকা, মূলা 800 থেকে 1,000 টাকা, করলা 1,200 থেকে 2,400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। প্রতিদিন আমরা টাটকা সবজিটা পাই, প্রতিদিন আমরা বাজার করি। মোটামুটি বাজার একটু ভালো, আর 1800-1900 এরকম বাজার চলতেছে এখন। বাজারে বিক্রি করতেছে, মোটামুটি দাম ভালো পাওয়াতে আমার মন খুব খুশি। মান ভালো, এই কারণে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাই। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, গোয়ালি বাজার, বিগম্বর, ডাইবার বাজার, মৌলভী বাজার, এইগুলো বাজারে চলে যায়। দেশের সবজির চাহিদা পূরণে বগুড়া ভূমিকা রাখছে বললেন কৃষি কর্মকর্তা। প্রায় 4.5 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের সবজি উৎপাদিত হয়। এর মধ্যে আমাদের শীতকালীন মৌসুমেই সিংহভাগ আমাদের সবজি উৎপাদিত হয়। প্রায় 3 লাখ থেকে 3 লাখ মেট্রিক টনের মতো আমাদের শীতকালে উৎপাদিত হয়।
বগুড়ায় এ মৌসুমে 12,540 হেক্টর জমিতে হবে সবজি চাষ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,05,500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় রোববার থেকে মেক্সিকোতে শুরু হয়েছে ডে অফ দ্য ডেড উৎসব। এই উৎসবে পৃথিবী থেকে বিদায় নেওয়া মানুষদের স্মরণে দেশটি জুড়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। 3 দিন ব্যাপী চলবে ভিন্ন ধর্মী আয়োজন। মার্কিন সংবাদ মাধ্যম এপির তথ্য চিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। 3000 বছর ধরে পালিত হয়ে আসছে ডে অব দ্য ডেড উৎসব। অন্যান্য বছরের মতো বিশেষ এই উৎসবের আয়োজন করা হয়েছে মেক্সিকোতে। পুরো মেক্সিকো সিটিতে 150টি মঞ্চ স্থাপন করেছে কর্তৃপক্ষ। করোনায় প্রাণ হারানো ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ, যেখানে প্রিয়জনের ছবি অথবা শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করতে নিহতদের আত্মীয়দের জানানো হয়েছে আমন্ত্রণ। এই আয়োজনের মাধ্যমে যারা করোনা বিধিনিষেধের জন্য প্রিয়জনদের শেষ বিদায় জানাতে পারেনি, তারা একটি সুযোগ পাবে বলে বিশ্বাস করি আমরা। সত্যি বলতে খুব স্বস্তি লাগছে আমার এখানে এসে। কর্তৃপক্ষকে ধন্যবাদ বিশেষ এই আয়োজনের জন্য। আগামী 2 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নিবিড় আমিন, নিউজ 24। টি20 বিশ্বকাপ আপডেট। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সুপার 12-এ বাকি 2 ম্যাচে মাঠের বাইরেই থাকতে হবে সাকিবকে। শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর মাঠে ফিরে 4 ওভার বোলিং করেন বাঁহাতি অলরাউন্ডার। চোটের কথা মাথায় রেখে ব্যাটিংয়েও নামেন ওপেনিংয়ে। এরপর সাকিবকে 3 দিন বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করবে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপের সুপার 12-এ এই নিয়ে 3 ম্যাচের 3টিতেই হেরেছে বাংলাদেশ দল। টাইগারদের বাকি 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলার পরে ব্যথা বেড়ে যাওয়াতে ওকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশনে ওর গ্রেড 1 হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়ে। এখন যেহেতু একটা গ্রেড 1 স্ট্রেইন, তো আগামী কিছুদিন ওর স্পোর্টস পার্টিসিপেশনের সমস্যা হতে পারে। এই বিধায় আমরা ওকে আপাতত স্পোর্টস পার্টিসিপেশন থেকে বিরত থাকতে বলেছি। সোহানের টেস্টিকুলার কন্ডিশন, আমরা 3 দিনের জন্য ওকে কমপ্লিট রেস্ট থাকার উপদেশ দিই। আগামীকাল ওর আবার ইভ্যালুয়েশন হবে এবং আগামীকাল ইভ্যালুয়েশনের ফলাফলের ভিত্তিতে আসলে আমরা সিদ্ধান্ত নেব। টি20 বিশ্বকাপের সুপার 12-এর ম্যাচে ভারতকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের দেয়া 111 রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 33 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। 17 রানে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইসরোধি। বিস্তারিত রিপোর্টে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ম্যাচের 3য় ওভারেই ঈশান কিষানকে ফেরান ট্রেন্ট বোল্ট। ইনিংস লম্বা করতে পারেননি লোকেশ রাহুলও। 18 রানে সাউদির শিকারে পরিণত হন তিনি। জীবন পাওয়া রোহিত শর্মাও ধরতে পারেননি ম্যাচের হাল। 14 বলে 14 রান করেন 3 ব্যাট করতে নামা রোহিত। টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে দ্রুত হারানোর চাপটা সামলে নিতে পারেননি অধিনায়ক কোহলি। 17 বল খেলে 9 রান করে শোধির শিকারে পরিণত হন তিনি। আর পান্টের ব্যাট থেকে আসে 12 রান। এরপর হার্দিক পান্ডিয়ার 23 ও জাদেজার অপরাজিত 26 রানে ভর করে নির্ধারিত ওভারে 7 উইকেটে 110 রান জমা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে গাপতিল মিশেল শুরুটা ভালো করলেও জুটি বড় হয়নি তাদের। 20 রান করে বুমরার শিকারে পরিণত হন গাপতিল। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা উইলিয়ামসন মিশেলকে নিয়ে সচল রাখেন কিউইদের রানের চাকা। দুজনে মিলে গড়েন 72 রানের জুটি। 45 রানে মিশেল ফিরলেও কনওয়েকে নিয়ে 33 বল হাতে রেখেই নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন কেন উইলিয়ামসন। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ করব হ্যালোউইন উৎসবের খবর দিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, অধিকাংশ আমেরিকানরা এখনো মনে করেন 31 অক্টোবর রাতে মৃত আত্মারা
নেমে আসে মর্তে। আর তাদের প্রসন্ন করতে উৎসবের যে আয়োজন করা হয় তার নাম হ্যালোউইন। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে সারা বিশ্বে পালিত হয় এই উৎসব। পিছিয়ে ছিল না বাংলাদেশও। হ্যালোউইন উৎসবের খবর জানাচ্ছেন ফাতেমা কাউসার। হ্যালোউইন, যাকে বলা হয় ভূতের উৎসব, এ রাতেই নাকি প্রেতাত্মারা নেমে আসে মর্তে। জীবিতদের বিশ্বে যোগদানের অনুমতি পায় মৃত আত্মারা। আর এই ভূতদের খুশি করতে প্রায় 2000 বছর ধরে চলে আসছে হ্যালোউইন উৎসব। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে সারা বিশ্বে পালিত হয় এই উৎসব। 31 অক্টোবর রাজধানীর রেডিসন ব্লু হোটেল সেজেছে এই হ্যালোউইন সাজে। কেউ যেন পাম্পকিন কাছে, আমি শুধু দেখছি ইউটিউবে। সারাক্ষণ ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে থাকে, ওখানে সারাক্ষণ দেখা যায় যে ওরা হ্যালোউইন সেলিব্রেট করছে বিদেশে। বাংলাদেশে আসলে এরকম তো হয় না, তবু ওরা খুব ইনসিস্ট করে যে আমি যাব। তোমার কি ভয় লেগেছে? Really enjoyed Halloween and I have with my family. It's really fun. অনেক ভয়ঙ্কর আর মজা। আমার অনেক ভয় লেগেছে আর মজা লেগেছে। এই উৎসবে কুমড়ো খোদাই করার একটি রীতি আছে, তাই রেডিসন ব্লু হোটেলেও পাওয়া যায় মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা ভুতুড়ে প্রদীপ কিংবা অন্যকে ভয় দেখানোর সরঞ্জাম। এসব মিলেই হ্যালোউইন। বিভিন্ন ফেস্টিভ্যালের উপরেই আমরা অনেক কিছুই আমরা আয়োজন করি। হ্যালোউইন ইজ অলসো ওয়ান অফ দেম। হ্যালোউইনের সঙ্গে তাদের ড্রেসটা ম্যাচ করে আমরা তাদের জন্য একটা গিফট কিংবা তাদের একটু অনার করার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। উৎসব কর্তৃপক্ষ জানান, হ্যালোউইন উপলক্ষে ছাড়ের পাশাপাশি ছিল র্যাফেল ড্রয়ের ব্যবস্থা, ছিল লাইভ সঙ্গীতের আয়োজন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।